গুড আফটারনুন প্রত্যেককে। আজকে মূল ইন্দো ইউরোপীয় শব্দ সম্পর্কে আলোচনা করব। দেখো, মূল ইন্দো ইউরোপীয় শব্দ কেন্তুম আর শতম। কেন্তুম আর শতম। শতম যেটা আছে সেটা হলো আবেস্তীয় শতম। আবেস্তীয় শতম, সংস্কৃত শতম, লিথুয়ানীয় সিমতাস, আর হলো প্রাচীন বুলগারীয় সুতম। এই যে কেতুম আর শতম আর কেন্তুম, এই ভাগগুলো মূল ইন্দো ইউরোপীয় শব্দ কোথা থেকে শব্দগুলো আসছে তার একটা মানে মূল উৎসগুলো বলা হয়েছে। কেন্তুম লাতিন কেন্তুম, গ্রিক কাতন, প্রাচীন আইরিশ কেত, গথিক খুন্দ থেকে মানে হুন্ডো যেটা বলা হয়ে থাকে, ইংরাজি 100, ওয়েলস কন্থ, তোখারীয় কন্থ। হ্যাঁ, তো ইন্দো ইউরোপীয় বংশের বিভিন্ন শাখার সংক্ষিপ্ত পরিচয় নিচে দেওয়া হলো। যেমন ইন্দো ইরানীয়, হ্যাঁ, শতমগুচ্ছ শাখাগুলির মধ্যে প্রাচীন সাহিত্যে বিশেষ সমৃদ্ধ হলো ইন্দো ইরানীয় শাখা। মূল ইন্দো ইউরোপীয় ভাষার যে শাখাটি দ্বিধা বিভক্ত হয়ে ভারতবর্ষ ইরানে প্রবেশ করে সেই শাখাটিকে ইন্দো ইরানীয় শাখা বলা হয়। এই শাখার লোকেরা নিজেদের আর্য বলে গর্ব করতেন। তো যাই হোক, বলছে শতমগুচ্ছের শাখাগুলির মধ্যে প্রাচীন সাহিত্যে বিশেষ সমৃদ্ধ হলো ইন্দো ইরানীয় শাখা। মূল ইন্দো ইউরোপীয় ভাষার যে শাখাটি দ্বিধা বিভক্ত হয়ে ভারতবর্ষ ও ইরানে প্রবেশ করে, দ্বিধা বিভক্ত হয়ে, সেই শাখাটি ইন্দো ইরানীয় শাখা বলা হয়। এই শাখার লোকেরা নিজেদের আর্য বলে গর্ব করতেন। আর্য শব্দটি সংকীর্ণ অর্থে এই শাখাটিকে বোঝাবার জন্য বা বোঝাবার জন্যেই একই হয়েছে, কখনো কখনো ব্যবহৃত হয়। এই শাখাটিকে বোঝাবার জন্য কিন্তু ব্যবহৃত হয় কখনো কখনো। আমরা আগেই বলেছি ব্যাপক অর্থে আর্য। এখানে বলা হচ্ছে যে আর্য শব্দে ইন্দো ইউরোপীয় ভাষা ও ইন্দো ইউরোপীয় জাতিকেই কিন্তু বোঝায়, কারণ ওই জাতির লোকেরাই একমাত্র ওই ভাষাতে কথা বলে থাকে। ডক্টর সুকুমার সেনের মতে ইন্দো ইরানীয় শাখাভাষীরা নিজেদের আর্য বলে গৌরব বোধ করত, তাই ইহার নামান্তর আর্য শাখা। আপাত দৃষ্টিতে এই ব্যাখ্যাটি গ্রহণীয় মনে হতে পারে, কারণ আর্যরাও ভারতের বা ইরানের আদি বাসিন্দা নন, তারাও ছিলেন বিদেশি। কিন্তু বিদেশীয়রা নিজেদেরই বিদেশীয় বলবেন, এটা স্বাভাবিক নয়। বিদেশীয়রা নিজেদের বিদেশি বলবে, সেটা স্বাভাবিক নয়। এদেশের আর্যপূর্ব অধিবাসী দ্রাবিড় অস্ট্রিকরা যদি আর্যদের বিদেশীয় বলতেন তাহলে সেটাই বেশি স্বাভাবিক হতো। যদি নিজেদেরকে বিদেশীয় বলতেন অধিবাসী দ্রাবিড় অস্ট্রিকরা, তাহলে সেটা বেশি স্বাভাবিক হতো। কিন্তু আর্য শব্দটি দ্রাবিড় বা অস্ট্রিক শব্দ নয়। এই আর্য শব্দটাকে নিয়েই কিন্তু এখানে আলোচনা। এখানে আর্যপূর্ব অধিবাসী দ্রাবিড় অস্ট্রিকরা যদি আর্যদের বিদেশীয় বলতেন তাহলে সেটাই বেশি স্বাভাবিক হতো। কিন্তু আর্য শব্দটি দ্রাবিড় বা অস্ট্রিক শব্দ নয়। আর্য শব্দটা আসছে রি হচ্ছে, রিকে আমরা অর বলে থাকবো, মানে রি ব্র্যাকেটে অর রয় হসন্ত অর, ধাতু থেকেই, অর ধাতু থেকে রি টাই ধাতু, এবং আমরা ওটাকে অর ধাতু বলবো, প্লাস নথ প্রত্যয়। আমরা প্রত্যয় যখন পড়বো সেখানে প্রকৃতি প্রত্যয়, কৃত প্রত্যয়, এই যে প্রত্যয়গুলো আছে সেই নথ প্রত্যয় যুক্ত হয়েছে আর্য, কারণ এখানে রিটা না থাকলে রেফটা আসে না। তা সেই কারণে ধাতুতে অবশ্যই রিটা থাকতে হবে, সেইখান থেকে হচ্ছে প্রত্যয় যুক্ত হবে, সেই ধাতুটার সাথে প্রত্যয় যুক্ত হবে, তবে শব্দটা হয়েছে আর্য। রি হচ্ছে গমন করা, অর্থাৎ আর্যরা তো এসেছিল, গমন করেছিল, তো আর্য গমনশীলতা, আর্য শব্দ অর্থ হলো গমনশীলতা, গতিশীলতা। যে গমনশীল তাকে আর্য বলছে, যে গতিশীল তাকে আর্য বলছে। ভারতবর্ষে আসার আগে আর্যরা যাযাবর ছিলেন। বনের পশু প্রাণী শিকার করে অরণ্যের ফলমূল খেয়ে তারা জীবিকা নির্বাহ করতেন। তখনও কৃষিনির্ভর জীবনযাত্রা গড়ে ওঠেনি। কৃষিনির্ভর না হলে জীবন স্থিতিশীল হয় না। বনের পশু প্রাণী ফলমূলের সন্ধানে তারা স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেরিয়েছেন। জীবন ছিল স্থিতিহীন, গতিশীল। এই গতিশীলতা তাদের জীবনচর্যার অঙ্গ, জীবন ধর্মের মূল বৈশিষ্ট্য। তাই গতিশীল গোষ্ঠী অর্থে আর্য নামটি গভীর তাৎপর্যবাহী। আবার সংস্কৃত, লাতিন
মানে গ্রিক ল্যাটিন ভাষাবিদ মনীষী শ্রী অরবিন্দ আর্যদের শ্রী জীবনধারার সঙ্গে যুক্ত আরও একটি তাৎপর্য আবিষ্কার করেছেন আর্য নামের মধ্যে। আর্য নামটি এসেছে অর থেকে। অরের অর্থই হচ্ছে সংগ্রাম করা, অরের অর্থই হচ্ছে সংগ্রাম করা, সংগ্রামী শক্তি, সংগ্রাম করা থেকে আসছে সংগ্রামী শক্তি। এবং সেই ক্ষেত্রে আদিকালে প্রকৃতির নানা বিরোধী শক্তির সঙ্গে সংগ্রাম করে জীবন ধারণ করতে হতো। সুতরাং অর থেকে নিষ্পন্ন আর্য শব্দের অর্থ হয়ে উঠেছে সংগ্রামী শক্তি, সংগ্রামী জনগোষ্ঠী। জীবনধারার সঙ্গে সঙ্গতি রক্ষা করে শ্রী অরবিন্দ আর্য নামের এই গভীরতর তাৎপর্য উদ্ঘাটন করেছিলেন। যাই হোক, ইন্দো ইরানীয় শাখার যে উপভাষাটি ইরানে চলে যায় তা থেকে ক্রমে দুটো প্রাচীন ভাষার জন্ম হয়েছিল। একটা হচ্ছে আবেস্তীয় ভাষা আর দুই হলো প্রাচীন পার্সিক ভাষা। এবার দেখো, আবেস্তীয় যে ভাষা তার মধ্যে ধর্মাচার্য জরথুস্ত্র পন্থী, মানে এনারা পার্সিক ছিলেন এবং এই সমস্ত পার্সিকদের মূল ধর্মগ্রন্থ আবেস্তা। পার্সিকদের মূল ধর্মগ্রন্থ ছিল আবেস্তা। সেই আবেস্তার যে ভাষা ছিল সেই ভাষাকে আমরা আবেস্তীয় ভাষা বলছি। আবেস্তার প্রাচীনতম অংশ হলো গাথা, যেটা পাওয়া গেছে। গাথা আমরা খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর গাথা বলতে পারি। এবং দেখো, ইরানীয় উপশাখার অন্য ভাষাতে প্রাচীন পার্সিকদের নিদর্শন পাওয়া যায়। প্রাচীন পারস্যের হখামেনীয় রাজবংশের সম্রাট দারোয়ে বহুস, বা এই নামগুলো না জানলেও চলবে। আসল জিনিসটা হচ্ছে যে কোথা থেকে এই ব্যাপার, মানে ভাষাগুলোর উৎপত্তি হলো, কোথা থেকে ভাষার উৎসস্থল, সেগুলো জানতে হবে। যেমন প্রাচীন পার্সিক থেকে মধ্যযুগে পল্লবী ভাষার উদ্ভব হয়েছিল। প্রাচীন পার্সিক ভাষা থেকে পল্লবী ভাষার উদ্ভব। এই পল্লবী ভাষা সম্পর্কে কিন্তু অনেকেই জানে না। আবার দেখো, তা থেকে আধুনিক যুগে ইরানের ভাষা ফার্সির জন্ম হয়েছে। ইরানের যে ভাষাকে ইরান দেশের ভাষা হলো ফার্সি। ফার্সি ভাষায় সেখানের মানুষরা কথা বলে। এবং ইরানীয় বংশের অন্য দুটি আধুনিক ভাষা হচ্ছে আফগানিস্তানের ভাষা পশতো বা পখতো এবং বেলুচিস্তানের ভাষা হচ্ছে বেলুচি। বেলুচিস্তানের ভাষা হলো বেলুচি। ইরানীয় বংশে তাহলে দুটো আধুনিক ভাষা, একটা হচ্ছে আফগানিস্তানের ভাষা আর একটা হচ্ছে বেলুচিস্তানের ভাষা। এবং কোথায় কী নামে পরিচিত? বেলুচিস্তানের ভাষা। এই দুটো। দেখো, ইন্দো ইরানীয় শাখার যে উপশাখাটি ভারতবর্ষে প্রবেশ করে তাকেই আমরা ভারতীয় আর্য ভাষা বলে থাকি। এই শাখাটি সম্পর্কে আমরা পরে বিস্তৃত আলোচনা করব, এখানে আলোচনার কথা বলার নেই। এই শাখার প্রাচীনতম রচনা হলো বেদ, আনুমানিক খ্রিস্টপূর্ব 1200। তো ইন্দো ইরানীয় শাখার যে উপশাখাটি ভারতবর্ষে প্রবেশ করেছিল তাকে আমরা ভারতীয় আর্য ভাষা বলবো, কারণ আর্যরা কিন্তু আমাদের দেশে এসেছিল। এবং বেদের মধ্যে আবার সবচেয়ে প্রাচীন অংশ হলো ঋগ্বেদ সংহিতা। বেদের মধ্যে সবথেকে প্রাচীন হচ্ছে ঋগ্বেদ সংহিতা। এই ঋগ্বেদ সংহিতার ভাষা ও দেবদেবীর সঙ্গে আবেস্তার গাথা অংশের ভাষা ও দেবদেবীর সাদৃশ্য ভারতীয় ও ইরানীয় আর্য শাখার ঘনিষ্ঠ সম্পর্ক প্রমাণ করে। বৈদিক ভাষা থেকে ক্রমে সংস্কৃত, প্রাকৃত ও পালি ভাষার জন্ম হয় এবং প্রাকৃতের শেষ স্তর অপভ্রংশ অবহট্ট হয়ে আধুনিক ভারতীয় আর্য ভাষা বাংলা, হিন্দি, অবধি, মারাঠি, পাঞ্জাবি ইত্যাদির কিন্তু জন্ম হয়। এই গেল আমাদের প্রথম যে শাখাটা। প্রথম শাখা আবেস্তীয় শতমকে আমরা কিন্তু দেখলাম কীরকম হয়। আবেস্তা ভাষার মানে পাকিস্তানের যে ভাষাটা, আমাদের পাকিস্তানের যে ভাষা আবেস্তীয় ভাষা, এবং কী ভাগে বিভক্ত, কিভাবে হচ্ছে, ইরানে কোন ভাষা প্রচলিত, এই যে কোথা থেকে উৎপত্তি এবং আর্য শব্দটা কোথা থেকে এলো এবং কোথা থেকে এই আর্যকে ভাগ করা হলো, কেন বলা হচ্ছে আর্যদের ইন্দো ইরানীয় শাখার মধ্যে আর্য ভাষা চলে আসছে, সেটা দেখা গেল। আজকে এই পর্যন্ত ভিডিও। পরের ভিডিওতে থাকছে পরের ভাগটা সম্পর্কে আলোচনা। পরের ভাগে আছে বাল্তো-স্লাভিক কিন্তু অনেকগুলো ভাগ আছে, যেগুলো কিন্তু আমি একটু ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওর অপেক্ষায় থাকো। ধন্যবাদ।